ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে জিতাংশুদা। জিতাংশুদার সঙ্গে আজকে এই আড্ডাটার কারণ আমাদের অনেকেই জানে, কারণ জিতাংশুদার একটি ছবি এসছে স্বপ্নলোকের বাসিন্দা। তো সেই ছবিটি নিয়েই আমরা একটু কথা বলবো, সেই ছবিটি নিয়ে একটু আলোচনা করব। তো দাদা, তুমি প্রথমে আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে প্রত্যেকেই দাদার বাড়িতে গিয়ে ইন্টারভিউ করেছে। আমারও যাওয়ার কথা ছিল, কারণ আমার বাড়ি থেকে যদি দাদার বাড়িটা খুবই কাছে। আমার আসলে আজকে একটা কাজ করার জন্য আমি দাদাকে বলি, দাদা আমি অনলাইনে করতে চাই। তো প্রথমে বলবো যে দাদা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সবকিছুই ভালো আছে। আর খুব ভালো লাগছে তোমার সাথে কথা হচ্ছে আজকে সকাল সকাল একদম। অ্যান্ড আশা করছি তুমি খুব ভালো আছো, তোমার বাড়ির লোকজন সবাই খুব ভালো আছে। এবং তুমি মানে মোটামুটি পুজো যেহেতু আসছে, মানে পুজোর প্রস্তুতি কতদূর তোমার? আমার পুজোর মানে প্রিপারেশন বা প্রস্তুতি বলতে যেটা বোঝা যায় যে মানে শপিং প্রিডমিনেন্টলি, সেটা আমার না মানে আগে থেকেই ওই ধরো পঞ্চমী চতুর্থী সন্ধ্যেবেলায় আমার সেই প্রস্তুতি নেওয়া শুরু, হয়তো সন্ধ্যে 6টার সময় আর 9টার সময় শেষ। ঠিক আছে। তো এইটাই আমার মানে প্রিপারেশন সবসময় থাকে। অ্যান্ড তারপরে তো অনলাইন শপিং চালু হয়ে যাওয়ার পর থেকে, তো সেইটা তোমার ধরো ডেলিভারি টাইম আসতে 1 সপ্তাহ লাগবে, তাই জন্য 1 সপ্তাহ আগে ওই হয়তো রাত 11টার সময় কাজ টাজ শেষ করে ফোনে স্ক্রিনে সার্চ করতে করতে 11টায় শুরু, 11টা 20, 11টা 20-তে শেষ। এবং একদম পুজোর আগেই তোমার ছবিটি এলো এবং ছবিটি খুব ভালো রেসপন্স পাচ্ছে, যারা যারা দেখছে খুব ভালো বলছে। তো তুমি বলো যে এই ছবিটি বানানোর পরিকল্পনাটা যদি একটু বলো। পরিকল্পনা বলতে আম, মানে এই গল্পটা আমাকে বলতে হতো। প্রত্যেকটা ছোট ছবির ক্ষেত্রে যেটা আমার হয়, সেখানে ধরো আহ, গল্প বলাটা একটা সব থেকে বড় একটা তাগিদ হয়ে থাকে, যে আমাকে এই পার্টিকুলার গল্পটা এটা আমাকে বলতে হবে। অ্যান্ড আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে যেহেতু আমি শর্ট ফিল্মস 2019-এই লাস্ট, এর আগেরটা আমি করেছিলাম, তারপরে আমি ক্লায়েন্টের কাজ করতাম, যেমন মিউজিক ভিডিওস বানানো, মিউজিক লেভেলসদের হয়ে বা তোমার ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের হয়ে, ফ্যাশন ফিল্মস বানানো ডিজাইনারদের হয়ে। তো ওইগুলোই আমার ছিল। একটা পয়েন্টে 2022-এর এন্ডে আমার মনে হয়েছিল যে এবার একটা কাজ করি যেখানে আহ সেই আগের মতন, যেখানে মানে মানে প্রথম থেকে আমারই ছাপটা থাকবে, আমি যেই গল্পটা বলতে চাই। ক্লায়েন্টের যে কাজগুলো করি সেগুলোতেও 100% আমার গল্পই থাকে, কিন্তু ওখানে হচ্ছে কি মানে প্রথম থেকে সেই তাগিদটা থাকে না, বিকজ আগে অলরেডি কাজ হয়ে যায়, বা কিছু একটা অ্যাসপেক্ট ফ্যাশন ফিল্মের ক্ষেত্রে কস্টিউম রেডি হয়ে যায়, মিউজিক ভিডিওর ক্ষেত্রে গান সব রেডি হয়ে যায়। তো একটা এমন চেয়েছিলাম যেটা মানে ধরো প্রথম থেকে একদম স্ক্র্যাচ থেকে আমার গল্পটাই মেন থাকবে। অ্যান্ড এই কাজটাও পার্সোনালি মানে একটা ডিটক্সের মতন কাজ করেছে, এটা আগেও একটা ইন্টারভিউতে বলেছি। তখন খুব মনে হচ্ছিল যে এটা করাটা খুব দরকার, এই গল্পটাও বলা খুব দরকার। অ্যান্ড গল্পটাও তো খুবই একটা মানে কমন গল্প। ঠিক আছে। কনসেপ্ট হিসেবে দেখতে গেলে, আইডিয়া হিসেবে দেখতে গেলে তো ইট ইজ ভেরি কমন। তো ওখানে মেন পয়েন্ট অফ ভিউটা ছিল যে আমি এক্সিকিউশনটা কতটা একটা নতুনত্বের মধ্যে আমি করতে পারি। তো এটা একটা পার্সোনাল একটা মানে ডিটক্স তুমি বলতে পারো স্বপ্নলোকের বাসিন্দারা মানে বানানোর পেছনে যে কারণটা। এবং তুমি আরেকটা জিনিস বলো যে এখনকার দিনে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার কাছেই আমি করব, যে এখনকার দিনে অনেকে কিন্তু শর্ট ফিল্ম বানাতে চাইবে বললেই, বা স্ক্রিপ্ট হয়তো রেডি, ডিরেক্টর হয়তো রেডি, সে নিজেই যদি ডিরেকশন দেয়, অনেক সময় বানানোর রিস্কটা পায় না। তো এখন যারা শর্ট ফিল্ম বানাতে চায় তাদেরকে কি করা উচিত তুমি একটু যদি বলো, মানে তাদেরকে তুমি কি কি লেভেল অফ, মানে কি কিভাবে সেটা করবে তারা? খুব টেকনিক্যালি
মানে ফিলোসফিক্যালি আমি সবসময়, আগেও এই প্রশ্ন আমাকে করা হয়েছে, আমি তখনও যে উত্তরটা দিচ্ছি সেটাও এখন দিচ্ছি, যে শর্ট ফিল্ম বানানোর ক্ষেত্রে আগে এটা জানো যে তুমি কতটা চাও বানাতে। সেই গল্পটা বানাও যেটা তুমি দেখতে চাইবে। অ্যান্ড একটু যদি আমি আরেকটু টেকনিক্যালি যদি যাই, তাহলে হচ্ছে মানে তোমার কাছে রিসোর্সেস কি কি আছে, তোমার কাছে বাজেট কি আছে, তোমার কাছে লোকজন কত আছে, তোমার কাছে কত কত ডেটস আছে, এই রিসোর্সেসটা আগে জেনে নাও। ঠিক আছে? অনেক সময় হয় কি, আহ, নেমে যায় বানাতে, তারপরে মানে রিসোর্সেস এর ইয়েটা থাকে না, মানে হিসেবটা থাকে না, যে আমি কবে কাকে পাবো, কতদিন আমি কাকে পাবো। ঠিক আছে? কারণ একটা বাজেটিং এর একটা কনস্ট্রেন্ট চলে আসে, তো ওই জন্য কি হয়, মানে ধরো মানে আমাদের মানে শর্ট ফিল্ম মেকিং এর ক্ষেত্রে শর্ট ফিল্ম মেকার্সদের কাছে অপশন এ বলে কোনো অপশন হয়, অপশন বিটাই অপশন এ থাকে। ওকে? মানে এটা যেই বানাবে সেই এই কথাটা রিলেট করতে পারবে, যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাছে অপশন বি ইজ অপশন এ, অপশন এ বলে কিছু নেই। অপশন এ হলে হয়তো সেটা শর্ট ফিল্ম হতো না, ফিচার ফিল্ম। তো শর্ট ফিল্ম ইন ইটসেলফ ইজ এন অপশন। অ্যান্ড এইটা জানতে হবে যে রিসোর্সেস কি কি আছে না আছে। আম, তারপরে হচ্ছে এই একটা বিষয় যে ইউ হ্যাভ টু বি রেডি ফর ফেসিং অবস্টেকলস অ্যান্ড চ্যালেঞ্জেস। অ্যান্ড এক দুজনকে এমন রাখো, মানে যে তোমার কোর ক্রু মেম্বার হবে। ঠিক আছে? যাকে তুমি সবকিছু খুলে বলতে পারবে। অনেক সময় এটা হয় যে তারা নিজেরাই নিজেদের মধ্যেই সবকিছু রেখে দেয় বা সবকিছু করে। পরে দেখা যায় যে সেটা একটা খুব স্ট্রেসফুল ব্যাপার। এই কয়েকটাই দিক থাকে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বি ভেরি অনেস্ট উইথ ইউর সেলফ, তুমি সেই ছবিটাই বানাও যেটা তুমি দেখবে। এবং তুমি যখন এই ছবিটা বানিয়েছিলে, তোমার কাছে কি অনেকগুলো তো বাধা থাকে, মানে যেটা একটা ছবি বানানোর ক্ষেত্রে হয়, যেটা একটা টাকা লাগে, একটা ক্যামেরাম্যান, ভালো কিছু সমস্ত কিছু লাগে। তো এই মানে এই ছবিটা বানানোর সময় তুমি কি কি বাধা ফেস করেছিলে, বা তুমি কি কি প্রবলেমে পড়েছিলে? যেহেতু আমি বললাম যে এটা একটা মানে এই ছবিটা একটা ডিটক্সের মতন ছিল, তো এই ছবির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে আমার বাকি কাজগুলোর তুলনায়, মানে বাকি শর্ট ফিল্ম গুলোর তুলনায়। সেটা হচ্ছে এইখানে আমরা মানে যেহেতু অনেক কিছু নতুন চেষ্টা করেছি, তো ওইগুলো যে নতুনের সাথে যেটা আসে যে তোমার বেশি এক্সপিরিয়েন্স থাকে না, নলেজ বেশি থাকে না। তো ওই ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ নলেজের জন্য যে একটা অবস্টেকল যেটা একটা ক্রিয়েট হয়, ওইটা সব থেকে বড় একটা মানে পয়েন্ট অফ ভিউ ছিল আমার। মানে হচ্ছে কি আছে, যে বাকি সব ফিল্মগুলোর ক্ষেত্রে আমি জানতাম পুরো প্রপারলি প্ল্যানিং নিয়ে আমরা এগোতাম, যে এই লোকেশন আছে, এত দিনের জন্য আছে, এই আছে সেই আছে। এইটার ক্ষেত্রে প্রথম দিন থেকেই কিন্তু মানে ওরকম কোনো একটা প্ল্যানিং কিন্তু ছিল না। ঠিক আছে? অ্যান্ড মানে ঠিক আছে চলো বানাই। ওকে? অ্যান্ড এই যে চলো বানাইটা যখন হয় না, তখন মানে শুধু বানানোটাই তোমার থটে থাকে, কিভাবে কি করবে সেটা থাকে। তো প্রত্যেকটা স্টেপে আমরা ফেস করেছি, রাইট দ্যাট, লাইক বি দ্যাট ফ্রম ফাইন্যান্সেস, তারপরে বলো তোমার হচ্ছে কবে শুটিং, ডেটস অ্যান্ড এভরিথিং। মানে প্রত্যেকটা ক্রু মেম্বারের, মানে আমাদের প্রথমে আমাদের ক্রু মেম্বার ছিল 7 থেকে 8 জন ইনক্লুডিং আমাকে। পরে আমাদের যত কাজ এগোয়, মানে ক্রু মেম্বার আমাদের ফাইনালি হয়ে যায় 24 জন এই কাজটার জন্য। সেটা অ্যাকচুয়ালি একটা শর্ট ফিল্মের জন্য কিন্তু 24 ক্রু মেম্বার হয় না। ঠিক আছে? সো মানে আমি নিজেও শিখেছি, অ্যান্ড আমি নিজেও অনেক কিছু শিখেছি। এটা প্রত্যেকটা কাজেই হয়, কিন্তু স্বপ্নলোকের বাসিন্দার ক্ষেত্রে এইটা মানে ইন্টেন্সিটিটা খুব বেশি ছিল, ম্যাগনিটিউডটা খুব বেশি ছিল। ঠিক আছে? প্রি প্রোডাকশনে আমরা প্রবলেম ফেস করেছি উইথ ডেটস। তারপরে যে আমাদের কো প্রডিউসার ছিল, যে প্রোডাকশন অব্দি আমাদের কো প্রডিউস করেছে কাজটা, তো তাদের একটা ইস্যু হয়ে গেছিল। আমার একটা পার্সোনাল ইস্যু হয়ে গেছিল, যার জন্য 2022 ডিসেম্বরে একটা শুট করার কথা ছিল, 2023 মার্চে
আমাদের হয় ইস্যু বলতে মিসহ্যাপ, ঠিক আছে, পার্সোনাল একটা মিসহ্যাপ হয়ে গেছিল। তারপরে আমার যে লিড অ্যাক্টর যে ছিল সে যেহেতু তোমার অ্যাক্টিং তার প্যাশন, ওকে, তো তার ডেট পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছিল। সেই 1 মাস 2 মাস পুরো একদম আনঅ্যাভেলেবল ছিল। অ্যান্ড আমার কথা ছিল যে আমি ওকে নিয়েই কাজ করব, আমি মানে নিসর্গকে নিয়েই কাজ করবো। তো প্রত্যেকটা স্টেপে আমরা নতুন নতুন অবস্টেকলস পেয়েছি। অ্যান্ড যার জন্য অ্যাকচুয়ালি এতটা সময় লেগে গেছে আমাদের এই কাজটা শেষ করতে। বাট এইগুলোই আমাদের প্রবলেম ছিল। এবং দাদা এই ছবিটা তুমি তো একটা কিছু ভেবে বানিয়েছিলে যে আমি এরকম রেসপন্স পাবো বা এর থেকে বেশি এর থেকে কম। তো এটা কি তোমার মানে তুমি যেটা চেয়েছিলে সেটা কি এক্সপেকটেশন কি পূরণ হয়েছে? রেসপন্সের দিক থেকে কোনো এক্সপেকটেশন ছিল না। মানে আমার রেসপন্সের দিক থেকে আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে হয়তো আমরা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেবো, ঠিক আছে, আমাদের রিজনাল কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেবো। এবার আমি পার্সোনালি মানে মনে করি যে শর্ট ফিল্ম, স্পেশালি বাংলা শর্ট ফিল্ম, বাংলা কোনো রিজনাল ওটিটি প্ল্যাটফর্মে দেওয়াটা ইন ইটসেলফ ইজ আ গ্যাম্বল। বিকজ শর্ট ফিল্মকে এখনো লোকে ফ্রি কন্টেন্ট হিসেবেই দেখে। তো কতজন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে বা এই করে দেখবে, ওটা ইজ এ ভেরি ডাউটফুল থিং। সো মানে রেসপন্স কি হবে না হবে এটা সত্যি কোনো কিন্তু আইডিয়া আমার কখনোই থাকে না। শর্ট ফিল্মের ক্ষেত্রে তো কখনোই আমার থাকে না, ঠিক আছে। কিন্তু এইখানে এক্সপেকটেশন যেটা ছিল হচ্ছে ফ্রম মেকিং এক্সিকিউশন পয়েন্ট অফ ভিউ। মানে এই কাজটা মানে এমন একটা কাজ, মানে আমি যেটা বলবো যে আমি যেরকম বানাতে চেয়েছিলাম বা আমি যেরকম আমার মাথায় বানিয়েছিলাম, আমরা তো শুটে যাওয়ার আগেই তো 1-2 বার সিনেমাটা মাথায় মাথায় যেটা বানিয়েছিলাম এটা ওর খুব কাছাকাছি গেছে। ওকে, অনেক সময় এরকম হয় যে আমার আগের শর্ট ফিল্ম গুলো যেগুলো অনেক জায়গাতে দেখানো হয়েছে, বড় বড় জায়গাতে দেখানো হয়েছে, আহ, সম্মান পেয়েছে, ভালোবাসা পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, সেগুলোতে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আচ্ছা হয়তো 50% আমি মাথায় যা ভেবেছিলাম তার 50% না হতে পারে। তার অনেকগুলো কারণ থাকে। কিন্তু এইটা মানে আমি যেভাবে অ্যাম্বিশন করেছিলাম এটা খুব কাছে গেছে। তো সেই দিক থেকে মানে পার্সোনালি এবার রেসপন্স কেমন কি হবে, একটা আর্লি রেসপন্স তো আমরা বেশ ভালো পাচ্ছি। অ্যান্ড মানে গিভেন দ্য ফ্যাক্ট যে যেই চ্যানেলে আমরা ছেড়েছি সেই চ্যানেল বেশ অনেকই নিউ স্টুডিওস, সেই চ্যানেল অনেক দিন পর সেই চ্যানেল থেকে কোনো একটা শর্ট ফিল্ম বা কোনো একটা কন্টেন্ট গেছে, সেই তুলনায় তো মানে ওয়ার্ড অফ মাউথ এনগেজমেন্ট থেকে পজিটিভ নেগেটিভ আমরা একটা এনগেজমেন্ট এখন অব্দি আমরা পাচ্ছি। 3-4 দিন হয়েছে আমাদের কাজে, দ্যাট ইজ তো কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। মানে আমরা জানতাম না যে কি হবে না হবে। বাট অ্যাজ ফার অ্যাজ মেকিং ইজ কনসার্ন অনেকটা এক্সপেকটেশন অ্যাজ আ ফিল্ম মেকার, আমি অনেকটা আমার নিজের এক্সপেকটেশন অনেকটা আমি কিন্তু রিচ করতে পেরেছি। এবং দাদা অনেকে এই ছবিটাতে জিজ্ঞাসা করেছে যে অনেকের যারা তোমার ইন্টারভিউ নিয়েছে অনেকের কমেন্টে আমি দেখেছি ছবিটার বাজেট কিরকম হবে, তুমি যদি অ্যাপ্রক্স একটা বলো। আমি জানি এক্স্যাক্টলি বাজেট ওইভাবে বলা যায় না, তুমি যদি অ্যাপ্রক্স একটা যদি বলো। আমি অ্যাপ্রক্স একটাই বলবো, মানে অন্য কাজে যদি 2 টাকা খরচা হয়েছে তাহলে এইটাতে 12 টাকা খরচা হয়। মানে দিস ইজ আমার প্রথম শর্ট ফিল্ম যেটা উইচ হ্যাজ ক্রস 6 ডিজিট, ঠিক আছে। মানে এবার তুমি বুঝতেই পারছো 6 ডিজিট ক্রস করে গেছে আমাদের। অ্যান্ড মেকিং আমি যদি বলি, মেকিং এর দিক থেকে দেখতে গেলে আমরা জানতাম যে যেহেতু ডিউরেশন বাড়লে তো বাজেট একটা বাড়বেই, এটা তো একটা মানে তোমার একদম একটা মানে ডিরেক্ট রিলেশনশিপ। কিন্তু আমাদের একটা যেটা পয়েন্ট অফ ভিউ ছিল যে মানে উই উইল ট্রাই টু ডু ইট বিটুইন 60 to 70 থাউজেন্ড, বাট এটা তার অলমোস্ট ডাবল বা ডাবলের থেকেও 0.5 একটু আমাদের ওই দিকে গেছে। আচ্ছা, এবং তোমাকে এবার আমি একটু এই শর্ট ফিল্মটা থেকে বেরিয়ে একটুখানি কথা বলছি যে তুমি কি বেঙ্গলি ফিল্ম আমাদের এখানে তোমার যেগুলো হয়, ধরো যেগুলো আমি বলছি না কিন্তু যে মানে শুধুমাত্র বড় স্টারের ছবি, মানে আমি নর্মাল স্টার বলছি, মানে আমি
দেব, জিৎ, বনি, অঙ্কুশ, ইয়াশ এদেরকে বাদ দিয়ে বলছি, যে বাদ বাকি যে ছবিগুলো হয় ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্মগুলো হয়, যেরকম ধরো এই যে আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হলো, বেশ কিছুদিন আগে মায়ানগর বলে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হলো, মানিক বাবুর মেঘ বলে একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয়েছে, তুমি কি সেগুলো দেখো? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি, অবভিয়াসলি। আমি সব সময়, আমি এই জন্য প্রিন্সের সাথে যে ইন্টারভিউটা ছিল, মানে সেখানে আমি এটা একটা আমার মানে ক্ষোভ প্রকাশও ছিল যে খুব এতটা প্রবলেম হয় যে যেহেতু সিনেমা হল আমাদের এখানে এত কম মানে এক্সিবিশনের মানে অপশনই নেই এখানে, ঠিক আছে। তো আমি যেরকম এটা শুধু বাংলা ছবির ক্ষেত্রেই নয়, এটা তুমি হিন্দি বলো, এটা তুমি আহ, মানে আমি যেমন ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা বলতে খুব ছোটবেলা নয়, but ছোটবেলা থেকে বলতে যে ক্লাস 11-12 থেকেই কিন্তু আমি মানে সাবটাইটেলে সিনেমা দেখা, ধরো ফ্রেঞ্চ সিনেমা বলো, আমাদের মালায়ালাম বলো, তামিল সিনেমা বলো, আমি দেখা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেখানেও আমি খুব এন্টারটেইনিং ছবি, আবার একটা থট প্রভোকিং ছবি আমি সবসময় দেখি। কারণ যখনই ওই আমি ছবিটা দেখতে বসছি না, আমরা কেউই কিন্তু বাজেটটা নিয়ে সত্যি ভাবি না। মানে একটা পয়েন্টে যখন গল্পটা শুরু হয়, তখন আমরা সবাই ভুলে যাই যে কত বাজেট, কত কি আছে সে আছে। মানে আমরা যদি একটা বড় স্টারের যদি ছবি দেখতে দেখতে আমরা যদি ভাবি যে আচ্ছা এটা তো বড় স্টারই অভিনয় করছে, তাহলে কোথাও গিয়ে মানে সেটা একটা, সেই বড় স্টার যিনি অভিনেতা, ফার্স্ট কিন্তু অভিনেতা বা অভিনেত্রী, তাদের জন্য এটা একটা মানে নেগেটিভ একটা দিক হবে যে মানে সে তার পার্সোনা থেকে বেরিয়ে আসতে পারছে না। তো আমি সব রকমের সিনেমা থেকে বাংলা ছবির ক্ষেত্রে বলতে গেলে হ্যাঁ অবভিয়াসলি অঙ্ক কি কঠিন আমি মিস করে গেছি। অঙ্ক কি কঠিন আমি দেখতে চেয়েছিলাম খুব, কিন্তু আমি মিস করে না, গেছি। ওটা হইচইতে খুব আছে। ও আচ্ছা, তাহলে তাহলে দেখতে হবে, তাহলে দেখতে হবে। আমার মানে এখন পার্সোনাল অথই ভিউইং বললে খুব তো, কমে অথই গেছে। বললে তো। না না, অথই না, অঙ্ক কি কঠিন। হ্যাঁ, অঙ্ক কি কঠিন অথই কি, হইচইতে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে আচ্ছা, হইচইতে। হ্যাঁ হ্যাঁ, অথইও দেখেছি। অথই তো আর কম বাজেটের ছবি না, মানে মানে ইটস আ বিগ ফিল্ম। বাট হ্যাঁ আমি দেখি, আমি ডেফিনেটলি দেখি। এবং তোমাকে আমি লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, যে তুমি কখন, মানে এখন তো তুমি, আমি তোমাকে এটা জাস্ট জিজ্ঞাসা করছি যে এই যে তুমি যে এই যে তোমার যে শর্ট ফিল্ম গুলো সেগুলো খুব ভালো ভালো হচ্ছে এবং লাস্টেরটা তো খুবই প্রশংসা পেলো, কিন্তু তুমি এবারে বড় পর্দায় রাইটার হিসেবে কেন কাজ করছো না? কারণ আমি যদি একটা এক্সাম্পল যদি দিই, আমাদের এখানকারই মানে ইউটিউবার অরিত্য দেন, তো সে যেরকম রাইটার হিসেবে তার বড় পর্দায় অনেকগুলো কাজ হয়ে গেছে, তার মধ্যে কিছু ওয়ার্ক করেছে, কিছু ওয়ার্ক করেনি। তো মানে সেটা তো কিছু না, মানে ওয়ার্কটা কিছু মানে ওটা আর কিছু ব্যাপার না, মানে তুমি বড় পর্দার জন্য কিছু ভাবছো না কেন? মানে ধরো তুমি তো ভালো লিখছো, তুমি একটা ডিরেক্টরকে অ্যাপ্রোচ করতেই পারো, মানে সেটা বড় পর্দার জন্য ভাবছো না কেন? হ্যাঁ, আমি বড় পর্দার জন্য ভাবছি না কেন, আমি খুব মানে সত্যি বলতে গেলে আমি না মাল্টিটাস্কার নই। মানে আমি যখন একটা কাজ ধরি আমি ওইটা নিয়েই থাকি। আমি একবারে আমি যেরকম অনেকজন থাকে না 3-4টে কাজ একসাথে করতে থাকি, ঠিক আছে। তো আমি মাল্টিটাস্কার নই। আহ, আমি অ্যাজ আ রাইটারই আমি মানে আমার জীবিকা চলে, ঠিক আছে। সো সো আই এম আ স্টোরি টেলার ফুল টাইম, অ্যান্ড আই গেট পেড ফর দ্যাট। অ্যান্ড এটা আমার মাথাতে সবসময় খুব এসেছে। অ্যান্ড এটা ডেফিনেটলি এবার করব, কারণ স্বপ্নলোকের বাসিন্দাটা আমি চেয়েছিলাম যে আগে রিলিজ করি। অ্যান্ড দেন তারপর একটা নতুন কিছু নিয়ে, যে বললাম মাল্টিটাস্কিং আমি করতে পারি না, সো নতুন কিছু নিয়ে একটা তখন ভাববো। অ্যান্ড হ্যাঁ মানে আই এম ওপেন টু দিস আইডিয়া, অ্যান্ড আমি ডেফিনেটলি করবো। অ্যান্ড দেখা যাক কি হয়, কিরকম ভাবে, কিভাবে তো থ্যাংক ইউ আউটপুট দাদা আসে। আমার, থ্যাংক ইউ দাদা আমার আড্ডাতে আসার জন্য। তো তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু অবশ্যই বলো। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে প্রথমত এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহ, রাগারাগিটা একটু কম, ঠিক আছে। এমনি বললাম রাগারাগিটা একটু কম, এটা আমি নিজেকেও বললাম, ঠিক আছে। আম, রেগে আর কি হবে, এত মানে রাগটা জাহির করা খুবই ভালো, ওকে। কিন্তু সারাক্ষণ একটা ওই মানে অ্যাংরি ট্রিগার মোডে থাকাটাও একটা চাপের বিষয়।
অ্যান্ড ছবির ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে ছবিটা দেখুন, আম, ভালো লাগলে কমেন্টটা করুন, লাইকটা করুন, কারণ অনেকদিন পর আবার এই চ্যানেলে কোনো কাজ এসেছে। অ্যান্ড এটাও একটা রিস্ক আমাদের এন্ড থেকে, যে আমরা এটা অন্য কোনো বড় চ্যানেলে যা স্কেলের কাজ আমরা এগুলো নেগোসিয়েশন ঠিকঠাক হলে কিন্তু সেগুলো হয়েও যেত, ঠিক আছে, বেরিয়েও যেত। কিন্তু এখানে একটা পার্সোনাল বিষয় ছিল যে যেই চ্যানেল থেকেই আমরা শুরু করেছিলাম সেই চ্যানেলেই আবার যা। ওকে, সো কমেন্টটা করে দেবেন, পছন্দ হলে লাইকটা করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের পার্সোনাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে। অ্যান্ড যদি ভালো না লাগে একদম, তাহলে পরের বার আশা করছি ভালো লাগবে। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ যে তুমি মানে বাইরে বেরিয়ে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করলে, and আজকে আমাদের এই আড্ডাটা হলো। ভেরি আরে সুন হ্যাঁ, আশা করছি ফেসেও আমাদের আড্ডা হবে। হ্যাঁ, এবং দর্শকদেরকে আরেকটাও কথা বলা, যে কনটেন্ট গুলো আপনারা দেখতে চাইছেন যেরকম ধরনের, সেটাও কমেন্ট করে দাদাকে জানান যে আমি এই ধরনের কনটেন্ট দেখতে চাইছি। তাহলে দাদা পরবর্তীকালে সেটাতে আরো ভাবতে পারে সেটা নিয়ে। এবং হ্যাঁ দাদা আমি ডেফিনেটলি, কারণ আমরা হ্যাঁ ডেফিনেটলি কারণ আমরা এই চ্যানেলে আরো বেশ কিছু শর্ট ফিল্ম আমরা আনবো ইন দ্য নিয়ার ফিউচার। সো সেখানে যদি আপনাদের যদি কোনো রকম কোনো যদি ডিমান্ড থাকে স্টোরি ওয়াইজ বা কোনো কিছু, আহ, তাহলে কিন্তু উই উইল ট্রাই টু ইনকর্পোরেট দ্যাম। আর সামনে তো পুজো আসছে, সো এবারে পুজোটা খুব ভালো কাটুক, আম, যেন সব রকমের যে ভুলগুলো আছে, যে অন্ধকার দিকগুলো যেগুলো আছে আমাদের সমাজে, সেইগুলোতে যেন আলো পড়ে। সেখানে যেন ওই অন্ধকারের মধ্যে যে মানুষের যে চাপা কান্না, অভিমান, রাগ যেগুলো আছে, সেগুলো যেন মুছে যায়। ঠিক আছে, কারণ মানুষই যদি খুশি না থাকে, মানুষই যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তো সেই পুজোটাও মানে ঠিক পুজো পুজো ব্যাপারটা হয় না। তো আশা করছি যেন এবার সেই জিনিসটা হয়, এবার যেন পুজোটায় সত্যি মানে সত্যি যেন মানে সত্যি যেতে, আর ভালো হোক সবার, ভালো থাকবে। তো থ্যাংক ইউ দাদা, আমি দর্শককে সেটাই বলবো, আড্ডাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দাদার ছবিটা দেখুন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দাদাকে কমেন্ট করুন, লাইক করুন, ভালো লাগলে শেয়ার করুন। আর পুজো তো আসছি, দাদা যেটা বললো, হ্যাঁ পুজো খুব সবাই ভালো করে কাটান। আর দাদা তুমিও পুজো ভালো করে কাটিও। আর তোমার ছবিটা মানে আরো যেন লোকে দেখে, এটাই বলবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।